আমরা এখন টলুইনে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন দেখব। এর আগে দেখলাম হচ্ছে আমরা বেনজিন অ্যাক্টিভেটিং গ্রুপ, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তো টলুইন হচ্ছে দেখতে এরকম হবে, একটা বেনজিন মূলক থাকবে বা একটা অ্যারিন মূলক থাকবে, তার উপরে হচ্ছে কি থাকবে, CH3। তো আমি কিন্তু একটু আগে বলেছি যে যেহেতু এখানে বেনজিনের সাথে কি যুক্ত আছে, CH3, আর এখানে কি হচ্ছে, পজিটিভ ইন্টারঅ্যাকশন ইফেক্ট হচ্ছে, মানে ধনাত্মক আবেশীয় ফল। তার মানে CH3 হচ্ছে ভেতরের দিকে ইলেকট্রন দিবে, মানে বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব বাড়বে, যেটা আমরা ধনাত্মক আবেশীয় ফল, ঋণাত্মক আবেশীয় ফল একটু আগে আলোচনা করেছি। তো এখন যদি আমরা এই টলুইনে কোনো প্রতিস্থাপন করতে চাই, মানে সাবস্টিটিউশন করতে চাই, তাহলে কি হবে? আমি এখানে এখন নাইট্রেশন করব। তো কীভাবে নাইট্রেশন করব? আমরা বেনজিনে যেভাবে করতাম সেভাবেই করব। এখানে নেব নাইট্রিক অ্যাসিড, মানে HNO3। তো এটাকে লিখবো হচ্ছে আমরা এইভাবে, বা HNO3 লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে প্রভাবক হিসেবে কাজ করবে কে, H2SO4। তো প্রভাবক হিসেবে আমি এখানে নিব হচ্ছে H2, বা ক্যাটালিস্ট হিসেবে H2SO4। আর এইসব রিয়াকশনের মেকানিজম কিন্তু আমরা শিখে এসেছি, তাই না? একদম প্রথম দিকে, মানে অ্যারোমেটিক কম্পাউন্ডের প্রথম দিকে আমরা এদের মেকানিজম, মানে প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম শিখে এসেছি। সেখানে আমরা বেনজিনের সাথে করেছিলাম, এখানে করবো হচ্ছে টলুইনের সাথে আর কি। তো এরপর এখান থেকে যেটা তৈরি হবে, আমরা দেখতাম যে বেনজিনে যদি আমরা এই কাজটা করতাম, কী তৈরি হতো, নাইট্রোবেনজিন পেতাম আমরা, তাই না? এই যে বেনজিন মূলক, এখানে নাইট্রোমূলক বসতো। তো এখানে আসলে সেটাই হবে, নাইট্রো বেনজিনে তৈরি হবে, কিন্তু এটা হচ্ছে টলুইনে হবে আর কি, জাস্ট। তো এখান থেকে তৈরি হবে হচ্ছে, একটু খেয়াল করে দেখো, যে এই যে টলুইনের মধ্যে থাকবে CH3, আর বেনজিনে কি বসবে, একটা NO2 মূলক বসবে, নাইট্রো মূলক বসবে। তো নাইট্রো মূলকটা কোথায় বসবে? এইখানে বসবে, এইখানে বসবে, অথবা এইখানে বসবে। বোঝা গেল? আমি একটু আগেই বলেছি যে বেনজিনে এই যে এই কার্বনটাকে যদি আমরা 1 ধরি, এটা 1, তাহলে এটা 2, এটা 3, 4, 5, 6। তো 2, 6 এই পজিশনগুলোকে বলি হচ্ছে আমরা অর্থ, আর 2, 6 হচ্ছে অর্থ, আর 4 হচ্ছে প্যারা পজিশন, তাই না? 4 হচ্ছে প্যারা পজিশন। তো এটা হচ্ছে অর্থ নাইট্রো টলুইন। তার নাম হবে কি, অর্থ নাইট্রো টলুইন। আর এর নাম হবে হচ্ছে প্যারা নাইট্রো টলুইন। এখন কথা হচ্ছে যে এই যে NO2 মূলকটা, সেটা অর্থ পজিশনে আর প্যারা পজিশনে কেন বসবে, সেটা আমি একটু আগে বলেছিলাম যে যখন বেনজিনে এমন কোনো গ্রুপ যুক্ত থাকবে যেটা কিনা বেনজিন অ্যাক্টিভেটিং গ্রুপ। কারা কারা বেনজিন অ্যাক্টিভেটিং গ্রুপ ছিল? CH3, CH3 ছিল একটা অ্যাক্টিভেটিং গ্রুপ। তারপর OH, NH2, এরা হচ্ছে বেনজিন অ্যাক্টিভেটিং গ্রুপ। তারা যখন বেনজিনে যুক্ত থাকবে, ওই অবস্থায় যদি আমরা কোনো প্রতিস্থাপন করি, তাহলে প্রতিস্থাপিত যে মূলকটা বা যে গ্রুপটা, এখানে গ্রুপটাকে NO2, এই গ্রুপটা আসলে অর্থর প্যারাপজিশনে বসবে। তো কেন অর্থর প্যারাপজিশনে বসবে সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। রেজোন্যান্সের মাধ্যমে আমাদের বুঝতে হবে এটা, যে কেন অর্থর প্যারাপজিশনে বসবে। তার আগে একটা কথা বলি, যখন বেনজিনে কোনো অ্যাক্টিভেটিং গ্রুপ যুক্ত থাকে, তারা কি করে, বেনজিনে ইলেকট্রন দান করে, মানে বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, তাই না? তো এখানে কিন্তু বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। বা এখানে বেনজিনটা নর্মাল বেনজিন থেকে, মানে আমি যদি এখানে একটা নর্মাল বেনজিন আঁকি, এই নর্মাল বেনজিন থেকে টলুইন কিন্তু বেশি অ্যাক্টিভ। ওকে, এই নর্মাল বেনজিন থেকে টলুইন কি বেশি অ্যাক্টিভ, কারণ টলুইনে বেনজিনের সাথে কি আছে, একটা CH3 মূলক আছে, আর CH3 হচ্ছে বেনজিন অ্যাক্টিভেটিং গ্রুপ, যারা হচ্ছে বেনজিনে ইলেকট্রন দান করে। সো বেনজিনে এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি, যার কারণে ইলেকট্রোফাইল এই বেনজিনকে, তো বেনজিন থেকে, নর্মাল বেনজিন থেকে টলুইনকে ইলেকট্রোফাইল আরও বেশি অ্যাটাক করবে। এবার আমি আরেকটা রিয়াকশন দেখাই, এটা ছিল টলুইনে কি, নাইট্রেশন। এখন আমরা যদি টলুইনে ক্লোরিনেশন করি, তো আমরা কিন্তু এর আগে বেনজিনে কি দেখে এসেছি, ক্লোরিনেশন দেখে এসেছি, তাই না? তো ক্লোরিনেশনটা আমি এপাশে দেখাই, ক্লোরিনেশন। তো কী করব, এই যে টলুইন তার সাথে ক্লোরিনেশন করব, Cl2, এখানে AlCl3 দিব আমরা ক্যাটালিস্ট হিসেবে, মানে একই রকম একদম রিয়াকশন হবে। তো টলুইন, এখানে টলুইন, Cl এখানে বসবে, অথবা এই যে টলুইন Cl অথবা প্যারা পজিশনে বসবে। এটা হচ্ছে অর্থোক্লোরোটলুইন, এটা হচ্ছে প্যারাক্লোরোটলুইন। এবার যদি আমি টলুইনে সাপোজ ধরো অ্যালকাইলেশন করি, কী করি, অ্যালকাইলেশন করি। সো অ্যালকাইলেশনটা যদি আমি এখানে করি টলুইনে, তো অ্যালকাইলেশন আমরা কীভাবে করতাম,
আমরা একটা যে কোনো একটা অ্যালকাইল মূলক নিতাম, সাপোজ ধরো CH3 নিলাম আর তার সাথে একটা হ্যালোজেন নিতাম। ওকে, এটা হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড। অ্যালকাইল ক্লোরাইড এর নাম হবে হচ্ছে মিথাইল ক্লোরাইড, যেহেতু CH3 হচ্ছে মিথাইল। এখানে তুমি মিথাইলের পরিবর্তে যে কোনো অ্যালকাইল নিতে পারো, ইথাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড নিতে পারো। তো নিলে আমরা কি করতাম, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক ইউজ করতাম। এখন কি হতো, যখন আমরা বেনজিনে অ্যালকাইলেশন করতাম তখন কি হতো, বেনজিনে একটা অ্যালকাইল বসে যেত, তাই না? টলুইন তৈরি হতো। বা যদি তুমি ইথাইল নিতা তাহলে ইথাইল বসবে, মানে এখানে যদি ইথাইল নাও তাহলে ইথাইল বসতো, প্রোপাইল নিলে প্রোপাইল বসতো। তো এখানেও আসলে তাই হবে, বেনজিনে একটা অ্যালকাইল বসবে। এখন কথা হচ্ছে অ্যালকাইল কোথায় বসবে? আগে থেকে তো CH3 ছিলই, মানে এটা তো টলুইন, তাই না? তো এখানে যেটা হবে, অ্যালকাইল বসবে হচ্ছে প্যারা পজিশনে, এখানে বসবে, আর হচ্ছে অর্থ পজিশনে বসবে। এই যে অর্থ পজিশনে বসলো। তো এটাকে বলি হচ্ছে আমরা জাইলিন। কি বলি? জাইলিন। যখন বেনজিনে দুইটা অ্যালকাইল থাকবে তখন সেটাকে বলি হচ্ছে আমরা জাইলিন। তো এটাকে বলবো হচ্ছে আমরা প্যারাজাইলিন, কারণ একটা CH3 হচ্ছে 1 নাম্বার কার্বনে আছে। এই CH3 হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বনে। এই CH3 তো 1 নাম্বার কার্বনই থাকবে, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2, 3, 4, 5, 6। তো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বনে বসলো, এটা 2 নাম্বার কার্বনে বসলো, মানে অর্থ পজিশনে বসলো। তো এটা হচ্ছে আমাদের প্যারাজাইলিন। প্যারাজাইলিন। আর এটা হবে হচ্ছে মেটাজাইলিন। তার মানে বুঝতে পারলা তো যে টলুইনে যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে প্রতিস্থাপক যে গ্রুপটা, মানে যে আসবে, সে অর্থ আর প্যারা পজিশনে বসবে। এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি, টলুইনে প্রতিস্থাপক অর্থ আর প্যারা পজিশনে কেন বসছে সেটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে রেজোনেন্স, যেটা কিনা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই সেম জিনিসটা আমি একটু পরে ফেনলের জন্য দেখাবো। ফেনলও কিন্তু একটা, মানে যে OH, যখন বেনজিনে কি থাকবে, OH মূলক থাকে, সেটাকে ফেনল বলে, তাই না? আর এই যে OH, এটাও কিন্তু আসলে কি একটা, এটাও একটা বেনজিন অ্যাক্টিভেটিং গ্রুপ বা বেনজিন বলে সক্রিয়কারী মূলক। তো সেই ক্ষেত্রেও যদি আমরা এই যে নাইট্রেশন, ক্লোরিনেশন আর হচ্ছে অ্যালকাইলেশন করি তাহলে গ্রুপগুলো কোথায় বসবে? অর্থ আর প্যারা পজিশনে বসবে। তো আমি এখন দেখাই যে কেন CH3 হচ্ছে একটা অ্যাক্টিভেটিং গ্রুপ, আর CH3 থাকলে কেন এই গ্রুপগুলো অর্থ আর প্যারা পজিশনে বসছে। তো আমি এখানে একটু টলুইনটা আঁকি। টলুইনটাকে আমি এভাবে আঁকবো যে এই যে এটা হচ্ছে আমার টলুইন, আর এখানে হচ্ছে CH3 আছে, এই যে কার্বন, হাইড্রোজেন, 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 আর এখানে একটা ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। এখন আমরা কি জানি, যখন বেনজিনের সাথে টলুইন বা CH2 যুক্ত থাকবে তখন কি হয়? পজিটিভ ইন্ডাকশন ইফেক্ট হয়। পজিটিভ ইন্ডাকশন ইফেক্ট বা হচ্ছে প্লাস আই বা হচ্ছে ধনাত্মক আবেশীয় ফল ঘটে। আর ধনাত্মক আবেশীয় ফল মানে তারা হচ্ছে এই যে এই CH3টা এই যে এখানে যে কার্বনের সাথে যুক্ত আছে এই কার্বনের দিকে ইলেকট্রন ট্রান্সফার করে। মানে ধনাত্মক আবেশীয় ফল মানে হচ্ছে কার্বনের সাথে যে যুক্ত থাকবে সে হচ্ছে কার্বনের দিকে, সে কার্বনের দিকে ইলেকট্রন ট্রান্সফার করবে। কোন কার্বনের দিকে? বেনজিন বলে যে কার্বনটা, মানে এই কার্বনটা, এই কার্বনের দিকে কি হচ্ছে? ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। যেহেতু CH3 হচ্ছে একটা সক্রিয়কারী মূলক বা অ্যাক্টিভেশন গ্রুপ, তো বেনজিনের দিকে ইলেকট্রন ট্রান্সফার হলে কি হবে আসলে সেটা আমি এর পরের স্টেপে আঁকি। পরের স্টেপটা খেয়াল করো, এর পরের স্টেপটা হবে এরকম। এটা তোমাদের একটু 2 থেকে 3 বার প্র্যাকটিস করতে হবে। তো এই যে কার্বনটা ভেতরের দিকে ইলেকট্রন দিচ্ছে, অ্যারো চিহ্নভাবে দিতে হবে, দিলে যেটা হবে এখানে ডাবল বন্ড হয়ে যাবে। এখানে ডাবল বন্ড হলো, এই যে কার্বন তার সাথে এই যে হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, আর এই বন্ডটা এখন ভেঙে যাবে, মানে এখানে যে বন্ডটা ছিল এই বন্ডের ইলেকট্রনগুলোই এখানে চলে আসলো, ফলে এখানে সিঙ্গেল বন্ড থেকে কী হয়ে গেছে? ডাবল বন্ড হয়ে গেছে। ক্লিয়ার? এটা এখানে আমরা এখন একটা পজিটিভ চার্জ দিব, এটাকে বলা হচ্ছে ডেল পজিটিভ, মানে হচ্ছে অল্প পজিটিভ আর কি। এখন খেয়াল করে দেখো, এখানে যেহেতু একটা ডাবল বন্ড তৈরি হলো, আর এই ছবিটা খেয়াল করো, এখানে কি ছিল? এখানে একটা ডাবল বন্ড ছিল। সো আমি যদি এখানে ডাবল বন্ড দিই আবার এখানে ডাবল বন্ড দিই, ডাবল বন্ড দুইটা পাশাপাশি হয়ে যাবে, কিন্তু দুইটা পাই বন্ড, বেনজিনে কখনো দুইটা পাই বন্ড পাশাপাশি হবে না, যার ফলে এখানে ডাবল বন্ড তৈরি হওয়ার কারণে এই যে ডাবল বন্ডটা সে এখান থেকে এখানে চলে আসবে। বোঝা গেল? ডাবল বন্ড মানে হচ্ছে একটা পাই বন্ড, আর পাই বন্ডে কী থাকে? দুইটা ইলেকট্রন থাকে। এই পাই বন্ডের দুইটা ইলেকট্রন এখান থেকে এই কর্নারে চলে আসবে। সো এখন তারা এভাবে থাকবে। বোঝা গেল?
এই কার্বন হচ্ছে স্টার্টিংটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এই কার্বনটা হচ্ছে এক জোড়া ইলেকট্রন এখানে দিবে, ফলে এই ডাবল বন্ডটা এই পাই ইলেকট্রনগুলো এখানে চলে আসবে, মানে এই কর্নারে চলে আসবে। আর বাকি দুটো ডাবল বন্ড কী থাকবে? বাকি দুটো ডাবল বন্ড তাদের আগের পজিশনেই থাকবে। বোঝা গেল? এবার আমরা পরের স্টেপটায় যাই। পরের স্টেপটায় খেয়াল করো কী হবে। এরা আগের মতোই থাকবে, এরা আগের মতোই থাকবে। এখানে দুইটা কী ছিল? পাই ইলেকট্রন ছিল, তাই না? এখানে দুইটা পাই ইলেকট্রন ছিল। পরের স্টেপটাই এই যে পাই ইলেকট্রনগুলা, এই পাই ইলেকট্রন যাবে হচ্ছে তার পরের বন্ডে, মানে এখানে চলে যাবে। তাহলে এখানে যদি পাই ইলেকট্রনগুলো চলে যায় তার পরের বন্ডে, তাহলে এখানে ডাবল বন্ড হয়ে যাবে, তাই না? তাহলে এইখানে ডাবল বন্ড হয়ে যাবে। বোঝা গেল এটা? এখানে যদি ডাবল বন্ড হয় তাহলে আমরা এই যে এখানে ডাবল বন্ডটাকে দিতে পারবো? দিতে পারবো না। সো এখানকার ডাবল বন্ডটা চলে যাবে তার পরের কর্নারে। সো এখানে এরকম। আর এই ডাবল বন্ডটা আগের মতোই থাকবে। এরপরে যাব হচ্ছে আমরা পরের স্টেপে। এখানে ডেল পজিটিভ হবে আগের মতোই। তো আমরা যদি পরের স্টেপে যাই, খেয়াল করে দেখো, আর দুটো স্টেপ বাকি আছে আমাদের। সো এখানে যেটা হবে কার্বন এইচ এইচ, এখানে একটা এইচ ছিল কিন্তু এই বন্ডটা এখন নাই। এখানে হচ্ছে ডেল পজিটিভ। এবার খেয়াল করে দেখো, এই যে এখানকার মতোই কাজ হবে, এখানকার মতো এখানে হবে। এই যে একজোড়া পাই ইলেকট্রন সে হচ্ছে এইখান থেকে তার পরের বন্ডে চলে যাবে, এখানে চলে যাবে। সো আমরা এখানে কি দিব? এখানে একটা ডাবল বন্ড দিব, যেহেতু পাই বন্ডটা পাই ইলেকট্রন এখান থেকে এখানে চলে গেল, এখানে ডাবল বন্ড দিব। আর এই যে ডাবল বন্ডটা সেটা তার জায়গায় থাকবে, কোনো সমস্যা নেই। আর এই যে ডাবল বন্ডটা এটা যদি আমি এখানে দিই তাহলে কি হবে? পাই বন্ড দুটা পাশাপাশি হয়ে যাবে। সো এই পাই বন্ডটা কী হবে? এখান থেকে তার পরের কর্নারে চলে যাবে। অ্যারো চিহ্নগুলো ঠিকমতো দেওয়া লাগবে। সো এখানে পাই বন্ড হবে। বোঝা গেল? আচ্ছা, এর পরের স্টেপে কী হবে? এর পরের স্টেপে এদের মতোই হবে। এই পাই বন্ডটা মানে এই পাই ইলেকট্রনটা এখান থেকে তার পরের বন্ডে চলে যাবে। আর পরের বন্ডে গেলে এখানে একটা পাই বন্ড হয়ে যাবে, তাই না? আমি আঁকি পরেরটা। এখানে একটা পাই বন্ড থাকবে, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন। তো কী হবে এখন? খেয়াল করে দেখো, যেহেতু এখানে একটা ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, যেহেতু এই পাই ইলেকট্রন এখান থেকে তার পরের বন্ডে চলে গেল, এখানে আমরা ডাবল বন্ড দিব। তো এখানে যদি ডাবল বন্ড দিই, আমরা কিন্তু এই ডাবল বন্ড, যেহেতু এই পাই ইলেকট্রন এখান থেকে এখানে চলে গেল, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, তাই না? এই যে এরকম। সো আমরা এখানে ডাবল বন্ড দিতে পারবো? দিতে পারবো না, কারণ পাশাপাশি ডাবল বন্ড হয় না। সো এই পাই ইলেকট্রন যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে। সো কী হবে এখন? এখানে হাইড্রোজেনটা আগের মতো হয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের টলুইনের রেজোনেন্স। আমি একটু পরে ফেনলের রেজোনেন্স দেখাবো। ফেনলও কিন্তু সেম রিয়েকশন হবে আর কি, মানে সেম প্রতিস্থাপন রিয়েকশনগুলো হবে, কারণ ফেনলও হচ্ছে একটা, মানে ফেনলে যে OH মূলক থাকবে সেও একটা অ্যাক্টিভেটিং গ্রুপ আর কি। তো এখানে খেয়াল করে দেখো, এবারে সেই কোশ্চেনের অ্যান্সারটা দিই যে টলুইনে প্রতিস্থাপন করলে বা সাবস্টিটিউশন করলে কেন NO2 Cl বা হচ্ছে CH3 কেন অর্থাৎ প্যারাপজিশনে বসছে বারবার? কেন? টোলুইন হচ্ছে একটা অ্যাক্টিভেটিং গ্রুপ। প্রথম কথা হচ্ছে টোলুইন কী করে? বেনজিনে ইলেকট্রন পুশ করে, তাই না? বেনজিন আগের থেকে বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে পাই ইলেকট্রনগুলা, এই যে পাই ইলেকট্রন, এই যে পাই ইলেকট্রন, এই যে পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রনগুলো যখন ঘুরছিল তখন তারা কোন কোন জায়গায় অবস্থান করছিল? তারা কিন্তু এই যে এই পজিশনে, এই পজিশনে, এই পজিশনে অবস্থান করছিল। আর এই যে অবস্থানগুলা, এটা কোন কোন অবস্থান? আমরা জানি এটা হচ্ছে 2 এবং 6। একটু ভুল হয়েছে আমার, 2 6, সরি, হ্যাঁ ঠিক আছে, 2 6 হচ্ছে অর্থ, না ঠিক আছে, সব ঠিক আছে। 2 6কে আমরা কি বলি? এই যে 2 আর 6কে আমরা বলি হচ্ছে অর্থ পজিশন, আর 4 নাম্বার পজিশনটাকে বলি হচ্ছে আমরা প্যারা পজিশন। তো খেয়াল করে দেখো, এই যে পাই ইলেকট্রনগুলো কিন্তু একদম অর্থ আর প্যারা পজিশনে অবস্থান করেছে। এই যে পাই ইলেকট্রন এটা হচ্ছে অর্থ অবস্থানে আছে, এখানে পাই ইলেকট্রন প্যারা অবস্থানে আছে, এখানে পাই ইলেকট্রন অর্থ অবস্থানে আছে। এখন এই অবস্থায় যদি কোনো ইলেকট্রোফাইল আসে, আমরা কিন্তু বেনজিনের এই যে বিক্রিয়াগুলা, নাইট্রেশন, ক্লোরিনেশন, অ্যালকাইলেশন বা বলো সালফোনেশন যদি বলো, অ্যাসাইলেশন যদি বলো, 5 প্রকার রিয়েকশন পড়েছিলাম। এবং ওই রিয়েকশনগুলো কী ছিল? ইলেকট্রোফিলিক রিয়েকশন ছিল। মানে কি হয়? আগে ইলেকট্রোফাইল তৈরি হয়, তাই না? ইলেকট্রোফাইল কী করে? বেনজিনকে অ্যাটাক করে।
তো যদি এই রিয়েকশনগুলো মনে না থাকে একটু মেকানিজমগুলো দেখে আসতে পারো। মানে এই যে রিয়েকশনগুলোর মেকানিজম, এখানে কি হয়, আগে ইলেকট্রোফাইল তৈরি হয়, যখন নাইট্রেশন হয় তখন NO2 ইলেকট্রোফাইল তৈরি হয়, যখন ক্লোরিনেশন হয় তখন হচ্ছে Cl প্লাস তৈরি হয়, এটা ইলেকট্রোফাইল, আর যখন অ্যালকাইলেশন হয় তখন হচ্ছে CH3 প্লাস হয়, এরা সবাই ইলেকট্রোফাইল, এরা বেনজিনকে অ্যাটাক করে। এখন একটা কোশ্চেন করি যে ইলেকট্রোফাইল আসলে কি? আমরা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল পড়েছিলাম। তো ইলেকট্রোফাইল ছিল যাদের কি থাকে, যাদের ইলেকট্রনের অভাব থাকে, তাই না? তারা ইলেকট্রন খোঁজে। তাহলে যেহেতু এখানে পাই ইলেকট্রনগুলো অর্থ, প্যারা এবং অর্থ পজিশনে থাকে, এজন্য যখন টলুইনে আমরা নাইট্রেশন করব, ক্লোরিনেশন করব, অ্যালকাইলেশন করব বা সালফোনেশন করব বা হচ্ছে অ্যাসাইলেশন করব, তখন তারা অর্থ আর প্যারা পজিশনে গিয়ে বসবে। কারণটা কি? কারণ এই যে যখন বেনজিনে কোনো সক্রিয়কারী মূলক কী থাকবে, যুক্ত থাকবে, তখন কি থাকবে, তখন অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে। এটা দিয়ে কিন্তু অনেক অনেক কোশ্চেন আসে, বোঝা গেল? মানে অনেক কোশ্চেনের অ্যান্সার এই জিনিসটা, মানে এই রেজোনেন্স। তো এবার যদি আমি তোমাদের একটু এই রিয়েকশনগুলো ফেনলের জন্য দেখাই, ফেনলও কিন্তু সেম, মানে এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে ফেনল। এখন যদি আমি ফেনলে কী করি, নাইট্রেশন করি, কী করছি আমি, ফেনলে নাইট্রেশন করছি H2SO4, তাহলে কী হবে, যেহেতু OH একটা অ্যাক্টিভেটিং গ্রুপ, মানে যে হচ্ছে বেনজিনের দিকে ইলেকট্রন ট্রান্সফার করে, তাহলে কী হবে, এখানে NO2 বসবে প্লাস, মানে অর্থ পজিশনে NO2 বসবে আর প্যারা পজিশনে NO2 বসবে। যদি আমি ফেনলে কী করি, অ্যালকাইলেশন করি, তাহলে কী হবে, CH3Cl, অ্যালকাইলেশন করছি, তাহলে এই যে ফেনল, CH3 কোথায় বসবে, এখানে বসবে, প্লাস দিয়ে OH CH3 এখানে বসবে, বোঝা গেল? তোমাদের বইতে দেখবা যে আরও এরকম পরিস্থাপন রিয়েকশন আছে আর কি, এটা হচ্ছে বহু পরিস্থাপন, মানে এই দুটাকে আমি আলাদা না লিখে একসাথে লিখতে পারি, মানে এখানে লিখতে পারি, যেমন এই দুটাকে আমি আলাদা না লিখে একসাথে এখানে কি করতে পারি, লিখতে পারি, বোঝা গেল? তো আমি যদি এটাকে আবার প্রতিস্থাপন করি তাহলে কিন্তু এখানে আরেকটা CH3 বসে যাবে, মানে একবার প্রতিস্থাপন করলে এখানে একটা CH3 বসবে, আবার করলে এখানে একটা CH3 বসবে, আবার প্রতিস্থাপন করলে এখানে একটা CH3 বসবে, মানে অর্থ আর প্যারা পজিশনগুলো কী হয়ে যাবে, দখল হয়ে যাবে। সিমিলারলি এটাও আমি যদি একবার নাইট্রেশন করি এখানে NO2 বসবে, আবার নাইট্রেশন করলে এখানে NO2 বসবে, যদি আবার করি তাহলে এখানে বসবে, মানে এটা হচ্ছে ট্রাইনাইট্রোফেনল। তার নাম কী হবে, ট্রাইনাইট্রোফেনল, কারণ হচ্ছে ফেনলে কি হচ্ছে, তিনটা নাইট্রোমূলক বসেছে, ট্রাইনাইট্রোফেনল, তার কিন্তু একটা নাম আছে, এটাকে আমরা পিক্রিক অ্যাসিড বলি। আচ্ছা, এবার হচ্ছে আমি তোমাকে ফেনলে একটু রেজোনেন্সটা দেখাই, তারপরে চলে যাব হচ্ছে আমরা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপে। যে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপে কিন্তু অর্থ আর প্যারা পজিশনে বসবে না। ডিঅ্যাক্টিভেটিং গ্রুপে যদি আমরা কোনো মূলক বসাই, মানে বাইরে থেকে যদি কোনো মূলক বা গ্রুপ আসে, তারা হচ্ছে মেটা পজিশনে বসবে। তো ফেনল হচ্ছে একটা, মানে OH হচ্ছে একটা, সরি ফেনল না, OH হচ্ছে একটা অ্যাক্টিভেটিং গ্রুপ। সো আমি OH এর জন্য রেজোনেন্সটা দেখাই, তাহলে কী হবে একটু খেয়াল করে দেখো। এই যে আমাদের বেনজিন, এখানে কি আছে, একটা OH মূলক আছে, তাই না? তো যেহেতু OH হচ্ছে একটা অ্যাক্টিভেটিং গ্রুপ এবং অক্সিজেনের কী থাকে, পাই ইলেকট্রন থাকে, মানে সরি মুক্তচুর ইলেকট্রন থাকে, মানে লন পেয়ার থাকে, সে হচ্ছে এই লন পেয়ারটাকে ভিতরের দিকে এরকম ট্রান্সফার করবে। সো এখানে কি হয়ে যাবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে। এখানে ডাবল বন্ড হলে আমরা এখানে ডাবল বন্ড দিতে পারবো, দিতে পারবো না। সো এখানে যেহেতু ডাবল বন্ড হয়ে যাবে, এখানে ডাবল বন্ড হয়ে যাওয়ার কারণে এই পাই বন্ডের ইলেকট্রনগুলো এখানে এই কর্নারে চলে আসবে, মানে এখানে অবস্থান করবে, আর বাকি দুটো ডাবল বন্ড কী থাকবে, আগের মতোই থাকবে। এবার যদি নেক্সট স্টেপে যাই, নেক্সট স্টেপে আবার সেম কাজ হবে আগের মতোই। এটা হচ্ছে ডেল পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, তো যেটা হবে, এই যে পাই ইলেকট্রন সে হচ্ছে এখান থেকে তার পরের বন্ডে চলে আসবে, মনে রাখতে হবে পাই ইলেকট্রন তার পরের বন্ডে চলে আসে, আর কোনো একটা বন্ড তার পরের পাই ইলেকট্রন হয়ে যায় আর কি, এটা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। সো এখন যেটা হবে, যেহেতু পাই ইলেকট্রন তার পরের বন্ডে চলে আসলো, এখানে ডাবল বন্ড হবে। সো আমরা এই যে ডাবল বন্ডটা এটা কি করতে পারবো না, এখানে দিতে পারবো না, এটা আমি এই যে বন্ডটা তার পরের কর্নারে চলে যাবে, এখানে চলে যাবে। সো এখানে পাই ইলেকট্রন থাকবে, আর এখানে আমি এখন ডাবল বন্ড দিব, এই বন্ডটা আগের মতোই থাকবে। এবার যদি আমরা পরের স্টেপে যাই, পরের স্টেপে কী হবে খেয়াল করে দেখো।
এখানে OH তো আগের মতোই থাকবে, ডেল পজিটিভ অবস্থায় থাকবে, ডাবল বন্ড থাকবে এখানে। এর পরবর্তীতে যেটা হবে, এই পাই ইলেকট্রন এখানে যাবে, গেলে এই বন্ডটা এখান থেকে এখানে চলে যাবে, তাই না? সো আলটিমেটলি যেটা হবে, আমরা ডাবল বন্ড করে দিব, ডাবল বন্ড দিব হচ্ছে এখানে আগের মতোই থাকবে, এই ডাবল বন্ডটা আগের মতোই থাকবে। এই পাই ইলেকট্রন যেহেতু এখানে গেল, এখানে ডাবল বন্ড হবে, আর এই বন্ডটা যেহেতু এখান থেকে এখানে চলে গেল, মানে সো পাই ইলেকট্রনটা আমরা এখানে দিব, তাই না? পাই ইলেকট্রন। ওকে, সো পরের স্টেপে কী হবে, পরের স্টেপে এই পাই ইলেকট্রনটা এখান থেকে তার পরের বন্ডে চলে যাবে, এখানে চলে যাবে, আর এই যে এই সে যেখান থেকে এসেছিলো সেখানে চলে যাবে। সো আলটিমেটলি আমাদের পরের স্টেপটা হয়ে যাবে এরকম, এরকম হয়ে যাবে, তাই না? সো এখন বন্ডগুলো কোথায় কোথায় দিব, এখানে 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 দিব, আর এটা আগের মতোই হয়ে গেল। তো একটা জিনিস খেয়াল করে দেখো, রেজোন্যান্স হওয়ার পর কিন্তু বন্ডের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। এখানে বন্ডগুলো যেখানে ছিল, এখানে কিন্তু বন্ডগুলো সেখানে নাই, তাই না? চেঞ্জ হয়ে গেছে। এবং এখানেও খেয়াল করো, আমাদের পাই যে ইলেকট্রনগুলো তারা কিন্তু কোথায় কোথায় অবস্থান করেছে, তারা অবস্থান করেছে এই যে অর্থ পজিশনে, প্যারা পজিশন, অর্থ পজিশনে। এই জন্যেই যখন আমি ফেনলের সাথে নাইট্রেশন করলাম, তখন এই যে নাইট্রোমূলকগুলো অর্থ আর হচ্ছে প্যারা পজিশনে এসে বসবে, আর যখন অ্যালকাইলেশন করলাম তখন অর্থ আর প্যারা পজিশনে এসে বসবে। আমি যদি ক্লোরিনেশন করি, কি করব, ক্লোরিনেশন, ফেনলে যদি আমি কি করব, ক্লোরিনেশন করি Cl2, তখনও কী হবে, তখনও আমি যদি 3বার ক্লোরিনেশন করি পরপর, তাহলে এখানে একটা ক্লোরিন বসবে, এখানে প্যারা পজিশনে ক্লোরিন বসবে, অর্থ পজিশনে কী বসবে, অর্থ পজিশনেও ক্লোরিন বসে যাবে। তো আশা করি এই জিনিসটা বোঝা গেল। সো পিক্রিক অ্যাসিড কোনটা, পিক্রিক অ্যাসিড হচ্ছে এই যে প্রথমটা যেটা আমি বলেছিলাম, এটাকে বলা হচ্ছে পিক্রিক অ্যাসিড। ওকে, এটা হচ্ছে ট্রাইনাইট্রোফেনল, এটা হচ্ছে আমাদের ট্রাইক্লোরোফেনল। আচ্ছা, টিএনটি কোনটা, ট্রাই নাইট্রোটোলুইন কোনটা হবে? যদি আমরা এই যে এটা হচ্ছে টোলুইন, তাই না? যদি টোলুইনে আমি 3বার কী করি, নাইট্রেশন করি, এখানে কি করেছি, একবার নাইট্রেশন করেছি, যদি আরও 2বার করি তাহলে এটা তৈরি হয়ে যাবে, এই যে এখানে টোলুইন, এখানে NO2 বসবে, অর্থ প্যারা পজিশনে NO2 বসবে, অর্থ পজিশনে NO2 বসবে, এটা হচ্ছে টিএনটি আমাদের, ট্রাই নাইট্রোটোলুইন। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে বেনজিনে যদি কোনো অ্যাক্টিভেটিং গ্রুপ থাকে, কারা অ্যাক্টিভেটিং গ্রুপ, CH3OH NH2 হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ। যদি কোনো অ্যাক্টিভেটিং গ্রুপ থাকে, এই অবস্থায় যদি আমরা বেনজিনে প্রতিস্থাপন করি বা সাবস্টিটিউশন করি, তাহলে কী হবে, প্রতিস্থাপন যে মূলকটা মানে NO2 বা হচ্ছে Cl2 বা CH2 যাই হোক না কেন, তারা হচ্ছে অর্থাৎ প্যারা পজিশনে গিয়ে বসবে। তো আশা করি বোঝা গেল। এরপরে যাব হচ্ছে আমরা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপে। মানে আমি আগেই বলেছি যারা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, কারা কারা ছিল ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, CHO, COOH, NO2, এরা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এরা যখন বেনজিনে থাকবে তখন যদি আমরা প্রতিস্থাপন করি বা সাবস্টিটিউশন করি, তখন বেনজিনে কোনো মূলক যদি আসে সে বসবে কোথায়, মেটা পজিশনে। তো আমরা এখন সেটাতে যাব। তো আমি কিন্তু বলেছিলাম যে বেনজিন ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বা হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক আসলে কারা, NO2 বা CHO বা হচ্ছে COOH, এরা হচ্ছে বেনজিন বলে নিষ্ক্রিয়কারী মূলক বা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। কারণটা হচ্ছে এরা যখন কোনো বেনজিনে থাকবে তখন বেনজিনটা কী হবে, মানে নর্মাল যে বেনজিন, সেই বেনজিনটা আগে থেকে বেশি কী হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। কারণ এই ক্ষেত্রে কী হয়, ঋণাত্মক মেসোমারিক ফল বা হচ্ছে নেগেটিভ মেসোমারিক ইফেক্ট হয়, তাই না? তো নেগেটিভ মেসোমারিক ইফেক্টটা কী ছিল, নেগেটিভ মেসোমারিক ইফেক্ট ছিল কার্বনের সাথে যদি কোনো মৌল বা হয়তো যৌগ লাগানো থাকে, তাহলে সে যদি কার্বন থেকে ইলেকট্রন তার দিকে টেনে নেয়, মানে কার্বন থেকে ইলেকট্রন যদি চলে যায়, তখন সেটাকে আমরা কি বলি, ঋণাত্মক মেসোমারিক ইফেক্ট। তো ওদের ক্ষেত্রে এই যে বেনজিনে যে কার্বনটা আছে সেখানে ঋণাত্মক মেসোমারিক ইফেক্ট বা হচ্ছে নেগেটিভ মেসোমারিক ইফেক্ট হয়, আর যার ফলে বেনজিনটা আগে থেকে কী হয়ে যায়, আগে থেকে নিষ্ক্রিয় হয়ে যায়। আর এই অবস্থায় যদি আমরা কি করি, কোনো প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন করি, সে কোথায় এসে বসবে, মেটা পজিশনে বসবে। যেমন এক্সাম্পল যদি আমি দিই, যেমন এটা হচ্ছে নাইট্রোবেনজিন, কেন বলবো সেটা আমি একটু পরে বোঝাচ্ছি রেজোনেন্সের মাধ্যমে, ঠিক যেভাবে হচ্ছে আমি অ্যাক্টিভেটিং গ্রুপের ক্ষেত্রে বুঝিয়েছিলাম আর কি। তো এটা হচ্ছে নাইট্রোবেনজিন, এখানে যদি আমি আবার কি করি, নাইট্রেশন করি, নাইট্রেশন H2SO4 করলে কি হবে, এখানে NO2, এখানে কী করছি আমি, নাইট্রোবেনজিনকে নাইট্রেশন করছি। তো যদি বেনজিনে কী করি, নাইট্রেশন করি, তখন বেনজিনে কী বসতো, NO2 বসতো, তাই না? তো নাইট্রোবেনজিনকে যদি আমি আবার নাইট্রেশন করি, তাহলে কী হবে, আরেকটা NO2 বসবে, সেটা কোথায় আসবে, বসবে
মেটা পজিশনে বসবে। আর যখন আমরা ফেনল, এই যে যখন আমরা ফেনলের ক্ষেত্রে করেছিলাম নাইট্রেশন বা ক্লোরিন, অ্যালকাইলেশন বা ক্লোরিনেশন, তখন তারা কোথায় গিয়ে বসছিল? তখন তারা বসছিল অর্থ আর প্যারা পজিশনে। কিন্তু নাইট্রোবেনজিনের ক্ষেত্রে গিয়ে বসবে হচ্ছে মেটা পজিশনে, কারণ সে হচ্ছে একটা, মানে NO2 হচ্ছে একটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। বোঝা গেল? সেমভাবে যদি আমরা নাইট্রোবেনজিনে ক্লোরিনেশন করি, এটা হচ্ছে ক্লোরিনেশন করছি, AlCl3 ক্লোরিনেশন। সো নাইট্রোবেনজিনে ক্লোরিন বসবে, সে কোথায় গিয়ে বসবে? মেটা পজিশনে বসবে। আমরা নাইট্রোবেনজিনে যেই প্রতিস্থাপন রিয়েকশনই করি না কেন বা যে সাবস্টিটিউশন রিয়েকশনই করি না কেন, তারা কোথায় এসে বসবে? মেটাতে এসে বসবে। তো কেন এসে বসবে সেটাই আমি এখন তোমাদের রেজোনেন্সের মাধ্যমে বোঝাবো। তো আমি ঠিক আগের মতোই বেনজিন নিলাম, তার উপরে কী নিব? নাইট্রোমূলক নিব। এই যে বেনজিন, তার উপরে কি আছে? NO2 মূলক আছে, নাইট্রোমূলক আছে, তাই না? সো নাইট্রোমূলকের মধ্যে কি থাকে? দুইটা অক্সিজেন থাকবে। এই যে এখানে দুইটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। ওকে, তো যেটা হবে, এই যে অক্সিজেনটা, তার কিন্তু দুইটা হাত থাকার কথা ছিল, কিন্তু এই অক্সিজেনের একটা হাত, এটা স্লাইটলি নেগেটিভ চার্জড হবে আর কি। সো নাইট্রোজেন, অক্সিজেন, এদের সবারই কি ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকলে কি হয়? ধরো কার্বনের সাথে একটা ক্লোরিন যুক্ত আছে, তো কার্বন থেকে ক্লোরিনের নেগেটিভিটি বেশি। কার্বন হচ্ছে 2.5, ক্লোরিন হচ্ছে 3। তো এই যে সমরুজি বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডের যে ইলেকট্রন, তারা কিন্তু চলে যাবে ক্লোরিনের দিকে, তাই না? সো কার্বন হয়ে যাবে পজিটিভ, ক্লোরিন হবে নেগেটিভ। নেগেটিভ, তো এখানেও তাই হবে। ইলেকট্রনগুলো চলে যাবে কোন দিকে? উপরের দিকে, নাইট্রোজেন থেকে। আর যখন আমরা অ্যাক্টিভেটিং গ্রুপ পড়েছিলাম, যেমন হচ্ছে এই যে CH3, এটা ছিল অ্যাক্টিভেটিং গ্রুপ, CH3 হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ, OH এটা হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ, তারা হচ্ছে কার্বনের দিকে বা বেনজিনের দিকে ইলেকট্রন দিত। কিন্তু এক্ষেত্রে উল্টাটা হবে, বেনজিন থেকে ইলেকট্রন চলে যাবে। সো আমি এখানে 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 ডাবল বন্ড দিলাম। সো যেহেতু এখানে উল্টাটা হবে, বেনজিন থেকে ইলেকট্রন চলে যাবে, সো এইখান থেকে এই যে এই বন্ডটা কোথায় চলে যাবে? এখান থেকে এখানে চলে যাবে। বোঝা গেল? এই বন্ডটা এখান থেকে এখানে চলে যাবে, পাই ইলেকট্রনগুলা। সো আলটিমেটলি এখানে যেটা হবে, একটু খেয়াল করে দেখো, এর পরের স্টেপটা আমি নিচে আঁকছি। এখানে এখন ডাবল বন্ড হয়ে যাবে, ডাবল বন্ড N, এখানে অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। এই অক্সিজেনটা কী হয়ে যাবে? নেগেটিভ চার্জ, এই অক্সিজেনটা নেগেটিভ চার্জ হয়ে যাবে, এটাও নেগেটিভ চার্জ হয়ে যাবে। কারণটা হচ্ছে এই যে পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রনটা এই অক্সিজেন তার দিকে টেনে নেবে, ফলে এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর এই যে অক্সিজেন নেগেটিভ চার্জ হয়ে যাবে। কারণটা হচ্ছে নাইট্রোজেন থেকে অক্সিজেন কি বেশি তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ। বোঝা গেল? আর যেহেতু এখানে ইলেকট্রনের একটা টান পড়েছে এদিকে, এই জন্যই নাইট্রোজেন বেনজিন থেকে ইলেকট্রন কী করলো? টান দিল। ব্যাপারটা বোঝা গেল? সো নাইট্রোজেনের সাথে এদিকে একটা অক্সিজেন নেগেটিভ চার্জ, এদিকে আগে থেকে একটা অক্সিজেন ছিল যে নেগেটিভ চার্জ ছিল। বোঝা গেল? এখন এখানে খেয়াল করে দেখো, যদি এই জিনিসটা হয়, তাহলে এই পাই বন্ডটা এখানে চলে গেল, তাই না? এই যে এই পাই বন্ডটা এখানে চলে গেল, সো এই পাই বন্ডটা আমরা এখন দিব না, বাকি দুইটা পাই বন্ড থাকবে। এর পরের স্টেপে কী হবে খেয়াল করে দেখো, যেহেতু এখানে এখন কোনো পাই বন্ড নাই, এই পাই বন্ডটা এখান থেকে এখানে চলে যাবে, মানে একই স্টেপ হবে আর কি। সো আলটিমেটলি আমরা এর পরের স্টেপে এখানে আঁকবো যে এর আগের মতোই থাকবে, নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ। সো এই পাই বন্ড যেহেতু এখান থেকে এখানে চলে আসলো, সো আমরা এখন এখানে একটা পাই বন্ড দিব, এখানে একটা কী দিব? পাই বন্ড দিব, তাই না? আরেকটা কথা, যেহেতু এখান থেকে পাই বন্ডটা এখানে চলে গেল, সো এখানে কিন্তু এখন পজিটিভ চার্জ হবে, যেহেতু এখন এখানে কি আছে? ইলেকট্রন কম আছে। বোঝা গেল? আবার সেমভাবে এখানে, যেহেতু এখান থেকে পাই বন্ড এখানে চলে গেল, সো এখন এখানে ইলেকট্রন কম আছে, সো এখানে একটা পজিটিভ চার্জ হবে। সো পরের স্টেপে কী হবে? আবার সেম কাজই হবে, যেহেতু এখানে ইলেকট্রন কম আছে, সো এই পাই বন্ড এখান থেকে তার পরের বন্ডে চলে আসবে। চলে আসলে কী হবে? আমরা পরের স্টেপটা যদি আঁকি, N অক্সিজেন, অক্সিজেন নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ। সো যেটা হবে, এখানে পাই বন্ড হবে, এই ইলেকট্রনটা বা পাই বন্ডটা এখান থেকে এখানে চলে আসলো, সো এখানে আমরা পাই বন্ড দিব। সো এখানে সে খালি জায়গা রেখে আসলো, এখানে পজিটিভ চার্জ হবে। বোঝা গেল? সো এখানে যেহেতু পজিটিভ চার্জ হয়ে গেল, সো এই যে পাই বন্ড এখান থেকে এখানে চলে আসবে। সো আমি পরেরটা যদি সেমভাবে আঁকি, তাহলে যেটা হবে, এখানে আগের মতো হয়ে যাবে, আর এখানে একটা পাই বন্ড তৈরি হয়ে যাবে, যেহেতু এই পাই বন্ডটা এখান থেকে এখানে চলে আসলো। এটা তো রেজোনেন্স শেষ। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কোন কোন জায়গায় ইলেকট্রন অভাব হয়েছে? ইলেকট্রন অভাব হয়েছে এই যে অর্থ পজিশনে, প্যারা পজিশনে, আর হচ্ছে
অর্থ পজিশনে, মানে অর্থ আর প্যারা অর্থ আর হচ্ছে মানে 2 6 4, এই যে এটা তো 1 নাম্বার কার্বন, 2 3 4 5 6 নাম্বার কার্বন। তাহলে 2 6 4 নাম্বার কার্বনে কী হয়েছে, ইলেকট্রনের অভাব হয়েছে। আর যখন বেনজিনে কোনো অ্যাক্টিভেটিং গ্রুপ থাকে, অ্যাক্টিভেটিং গ্রুপ কারা কারা, CH3 OH NH2, তখন কিন্তু উল্টাটা হয়, তখন কিন্তু এই যে অর্থ, এই যে অর্থ, এই যে অর্থ প্যারা আর হচ্ছে এই যে অর্থ, এই পজিশনগুলোতে ইলেকট্রনের ডেন্সিটি কী হয়ে যায়, বেড়ে যায়। মানে বেনজিনে যখন কোনো অ্যাক্টিভেটিং গ্রুপ আসে তারা বেনজিনের দিকে ইলেকট্রন ট্রান্সফার করে, তখন প্যারা প্যারা আর অর্থ পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়, যার কারণে এই যে ইলেকট্রোফাইলগুলো তারা হচ্ছে অর্থ আর প্যারা পজিশনে কী করে, অ্যাটাক করে। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করো, যখন বেনজিনে কোনো ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ থাকে তখন কি হয়, অর্থ প্যারা অর্থ পজিশন, মানে অর্থ প্যারা অর্থ পজিশনে ইলেকট্রন ডেন্সিটি কমে যায়। যার ফলে যখন কোনো ইলেকট্রোফাইল আসবে, ইলেকট্রোফাইল বলতে যেমন NO2, এখানে ইলেকট্রোফাইল কী ছিল, এই রিয়েকশানে ইলেকট্রোফাইল ছিল হচ্ছে NO2, কারণ বেনজিনে কি বসেছে, বেনজিনে NO2 বসছে, তাই না। এই যে এটা হচ্ছে ইলেকট্রোফাইল। তোমাদের যাদের হচ্ছে বেনজিনে পরিস্থাপন বিক্রিয়াগুলো মনে নাই দেখে আসতে পারো, যেখানে আমরা যখন নাইট্রেশন রিয়েকশন করতাম তখন বেনজিনে কি বসতো, NO2 বসতো, তাই না। NO2 হচ্ছে ইলেকট্রোফাইল। যখন আমরা অ্যালকাইলেশন করতাম, তখন বেনজিনে বসতো CH3, মানে অ্যালকাইল বসতো। এখানে মিথাইলের পরিবর্তে যে কোনো অ্যালকাইল তুমি নিতে পারো। সো এটা হচ্ছে ইলেকট্রোফাইল। বা হচ্ছে আর কি ইলেকট্রোফাইল হতে পারে, যেমন Cl+ ইলেকট্রোফাইল, তাই না। তো ইলেকট্রোফাইলগুলো এখন কোথায় বসবে, যখন বেনজিনে কোনো ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ থাকবে, মানে এই যে এরা থাকবে, তখন তারা হচ্ছে মেটা পজিশনে গিয়ে বসবে। এই যেখানে যেমন NO2 নাইট্রেশন করার ফলে NO2 মেটা পজিশনে বসলো, ক্লোরিনেশন করার ফলে মেটা পজিশনে গিয়ে বসলো, তাই না। কারণটা হচ্ছে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, যার ফলে তারা মেটা পজিশনে গিয়ে বসবে। এই ক্ষেত্রে কিন্তু মেটা পজিশনে ইলেকট্রন বাড়ছে না, কিন্তু অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন কমে যাচ্ছে, যার ফলে কোনো ইলেকট্রোফাইল আসার পরে সে মেটা পজিশনে গিয়ে বসবে। তো আমরা এখানে কি দেখলাম, নাইট্রেশন দেখলাম, ক্লোরিনেশন দেখলাম। যদি অ্যালকাইলেশন দেখি, সাপোজ ধরো এই যে নাইট্রোবেনজিন, এখানে নাইট্রো মূলকটা হচ্ছে আমাদের ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তো যদি অ্যালকাইলেশন করি, অ্যালকাইলেশন কীভাবে করে, একটা অ্যালকাইল মূলক নেয়, CH3 হচ্ছে একটা অ্যালকাইল মূলক, মানে মিথাইল ক্লোরাইড, AlCl3 হচ্ছে প্রভাবক আমাদের। সো যদি এখানে আমরা অ্যালকাইলেশন করি, এই কী হবে, এখানে CH3, মানে এই যে এই অ্যালকাইলটা মেটা পজিশনে গিয়ে বসবে, মানে মেটা মিথাইল নাইট্রোবেনজিন, কারণ এটা হচ্ছে মিথাইল মূলক। বোঝা গেল। সো এই মোটামুটি ছিল আমাদের বেনজিন নিয়ে টপিক। বেনজিন নিয়ে তোমরা যদি সব টপিকগুলো ভালো মতো দেখো তাহলে আর কোনো প্রবলেম থাকার কথা না। এরপর আমরা যে টপিকটা যাব সেটা হচ্ছে টপিক ওয়াইজ, মানে অ্যালকেনের পরিস্থাপন, অ্যালকেনের প্রস্তুতি, শনাক্তকরণ, মানে হচ্ছে আইডেন্টিফিকেশন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, সবগুলোর হচ্ছে আমরা কী দেখবো, আস্তে আস্তে করে আমরা সবগুলোর প্রিপারেশন আর হচ্ছে আইডেন্টিফিকেশন দেখব।